প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ রিজাউল করিম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, খুলনা সরকারি মহিলা কলেজ। আমি তোমাদের অনার্স 4th ইয়ার জননীতি পরিচিতি কোর্সটি পড়াবো। আজকে প্রথম ক্লাস, একদম প্রথম থেকে শুরু করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে তোমাদের পড়াবো নীতি কি, জননীতি কি, জননীতির কি কি বৈশিষ্ট্য আছে, জননীতির বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা। তাহলে আমরা শুরু করি। নীতি কি? আমরা যখন কোনো জিনিস নিয়ে আলোচনা করব, সেই কোর্সে ঢোকার আগে হালকা কিছু জিনিস আমরা জেনে নিব। যেমন নীতি কি? আমাদের কোর্সের নাম কিন্তু জননীতি, কিন্তু আমরা নীতিটা একটু জানব। নীতি একটি বহুমাত্রিকতায় পরিপূর্ণ। নীতি শব্দটি সাধারণত নীতি হলো সরকারি কার্য পরিচালনার জন্য কোনো পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা। ডব্লিউ.এস. নিউম্যান বলেন, নীতি হলো কার্যের সাধারণ পরিকল্পনা যা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদন পথ নির্দেশ করে। জি.এস. স্টেনার বলেন, নীতি হলো সাধারণভাবে বিবেচিত পদক্ষেপের নির্দেশক অথবা চিন্তার পথ। তার মানে কি? যে নীতি হলো এমন একটি পরিকল্পনা যে পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা পথ দেখায় তাদের, যে কিভাবে কাজ করতে হবে, সেই কাজের একটা পথ নির্দেশক হচ্ছে নীতি। তাহলে আমরা জানলাম নীতি কি। তাহলে আমরা এরপরে জানবো যে আমাদের মূল কোর্স কিন্তু জননীতি পরিচিতি। তাহলে আমরা জননীতিটা কি সেটা একটু দেখব। সরকারি নীতি হচ্ছে সরকারের কর্মকাণ্ডের প্রধান পথ প্রদর্শক, যা সরকারের নির্বাহী বিভাগ কর্তৃক নেওয়া হয়, যা প্রচলিত আইন ও প্রাতিষ্ঠানিক ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি একটু অন্যভাবে বলি, তাহলে কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনাই হচ্ছে নীতি। অর্থাৎ নীতি হচ্ছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। তাহলে জননীতি কি? জননীতি হচ্ছে জনকল্যাণকে সামনে রেখে সরকার যে নীতি গ্রহণ করে সেটা হচ্ছে জননীতি। তার মানে জননীতি হচ্ছে জনগণের কল্যাণে সরকার যে পরিকল্পনা গ্রহণ করে বা নীতি গ্রহণ করে, সেটা কিন্তু হবে জননীতি। টমাস ডাই বলেন, সরকার কোন কাজ করবে অথবা কোন কাজ করবে না, এটা একটি সরকারি নীতি। তার মানে সরকার যখন ক্ষমতায় আসে, সে কি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, এসে কিন্তু সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কিন্তু ওই আকারে নীতি তৈরি করে এবং সে আলোকে কিন্তু সেই নীতিগুলো তারা বাস্তবায়ন করে। তাহলে আমরা জানলাম নীতি কি আর জননীতি কি। তাহলে আরেকটু দেখো যে শ্যাম্পু বলেন, জননীতি হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ক্ষমতাসীন কর্তৃপক্ষ কর্তৃক নিষ্ঠার সহিত পরিচালিত কার্যক্রম। তার মানে এখানে কিন্তু শ্যাম্পু বলেছেন যে ক্ষমতাসীন কর্তৃপক্ষ, তার মানে যে দল ক্ষমতায় আসে তারা যে নীতিটা প্রণয়ন করে জনগণের কল্যাণের জন্য, সেটাই কিন্তু আসলে সরকারি নীতি। এই সরকারি নীতির কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের আলোকেই জননীতি সঠিকভাবে প্রণীত হয় এবং তা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যায়। তাহলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু জানব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দেশনা। সরকারি নীতি সামাজিক নির্দেশনার মানে সামাজিক যে নির্দেশনা আছে, সামাজিক পরিকল্পনার সার্বিক নির্দেশনা প্রদান করে। তার মানে এখানে একটা নির্দেশনা থাকে যে নীতিটা যখন হয়, সমাজের কিভাবে পরিকল্পনা হবে, সমাজ কিভাবে অগ্রসর হবে, সমাজের উন্নয়ন কিভাবে আস্তে আস্তে সামনের দিকে যাবে, তার কিন্তু একটা নির্দেশনা নীতির মধ্যে থাকে। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করো যে নীতির কিন্তু একটা সীমারেখা বা আওতা থাকে। নীতি যেমন শিক্ষানীতি হতে পারে, স্বাস্থ্যনীতি হতে পারে, এরকম অনেক ধরনের নীতি আছে, প্রশাসনিক সংস্কার নীতি হতে পারে। তার মানে যখন যে বিষয়টা নিয়ে নীতি হবে সেটা কিন্তু নির্দিষ্ট একটা সীমারেখা থাকবে। স্বাস্থ্য নিয়ে যখন নীতি হবে, তার মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো কিন্তু
থাকবে। শিক্ষা নিয়ে যখন নীতি হবে সেক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা নিয়েই সেই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলোই কিন্তু সেখানে থাকবে। তারপরে দেখো ন্যায়সঙ্গত। সরকারি নীতি ন্যায়সঙ্গত এবং সুপরিকল্পিত কার্যব্যবস্থা গ্রহণ করে। এটা কিন্তু অন্যায় কোনো কিছু করা হবে যাবে না, ন্যায়সঙ্গত হবে এবং এটা প্রি প্ল্যান্ড হবে, মানে সুপরিকল্পিত হবে। তারপরে সিদ্ধান্ত গ্রহণ। সরকারি নীতি সিদ্ধান্ত গ্রহণের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করে। তার মানে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোনো কাজে, সেই কাজের কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু সরকারি নীতির মধ্যেই কিন্তু থাকে। তথ্য নির্ভর। সরকারি নীতি তথ্য নির্ভর, তথ্যের বাইরে কিন্তু কোনো নীতি হবে না। এমন কিছু করা যাবে না যেখানে তথ্যের ঘাটতি আছে। তার মানে সরকারি নীতি কিন্তু অবশ্যই তথ্য নির্ভর হতে হবে। আরেকটা আছে দেখো 6 নম্বরে বোধগম্যতা। সরকারি নীতি কার্যক্রমকে স্পষ্ট বোধগম্য করে তোলে। তার মানে কি, যে যেন সহজে সবাই বোঝে। সরকার যখন নীতি নেবে, কোন নীতির আলোকে কোন উন্নয়নটা হবে সেটা যেন জনগণও বুঝতে পারে, সেই বিষয়টা কিন্তু খেয়াল থাকে। আর জননীতি মূল্যবোধের কর্তৃত্ব বরাদ্দ করে। কর্তৃত্ব বরাদ্দ মানে যেখানে কোনো কাজের কর্তৃত্ব যেন থাকে। এখন সরকার ক্ষমতায় এসে তার যদি কর্তৃত্ব না থাকে, কর্তৃত্ব মানে জনসমর্থনের ভিত্তিতে ন্যায়সঙ্গত যদি সে ক্ষমতায় না এসে থাকে, তাহলে সে যে নীতি করবে সেই নীতি কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি হবে, মূল্যবোধের কর্তৃত্ব। মূল্যবোধ মানে কি, যে প্রথমে তার একটা বেস থাকতে হবে, সঠিক ন্যায় নীতির ভিত্তিতে কিন্তু তার উপর কর্তৃত্ব সরকার থাকতে হবে। কর্তৃত্ব মানে এখানে কিন্তু সার্বিক বিষয়টা এসে তার আসার পথটা বৈধ হতে হবে, তার মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধ থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু জননীতির একটি বৈশিষ্ট্য। তারপরে নির্দিষ্ট সময়। নীতি প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত একটি নির্দিষ্ট সময় থাকে। তোমরা যখন দেখো যে যখন আমাদের দেশে বাজেট পেশ করা হয়, সাধারণত বাজেট বিভিন্ন রকম হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে, 1 মাসের জন্য হতে পারে, কিন্তু আমাদের সরকার কিন্তু বাজেট করে বেশিরভাগ সরকারই 1 বছরের জন্য। তাহলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু সেই বাজেটে যে প্রতিশ্রুতি দেওয়া থাকে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু 1 বছরের মধ্যে বাস্তবায়নের একটা সময়সীমা নির্ধারণ করা থাকে। 9 নম্বরে দেখো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সরকারি নীতির একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। তুমি কোন লক্ষ্যে কি জন্য আগাচ্ছ সেই বিষয়গুলো স্পষ্ট করে কিন্তু নীতির মধ্যে থাকতে হবে, যে একটা নির্দিষ্ট লক্ষ্যবিহীন কোনো কাজ কিন্তু নীতি হবে না। এরপরে দেখো সুপরিকল্পিত। সরকারি নীতি সুপরিকল্পিত কার্যব্যবস্থা গ্রহণ করে, মানে একদম প্ল্যান করে আগাতে হবে। আমি বের হলাম বাড়ি থেকে, তারপর চিন্তা করলাম যে আমি নিউ মার্কেটে যাব নাকি অফিসে যাব। এটা কিন্তু রাস্তায় বের হয়ে চিন্তা করলে হবে না। এই চিন্তাটা তোমাকে কিন্তু আগে থেকে করেই তারপরে কিন্তু বের হতে হবে। এরপরে স্পষ্টতা। যে কোনো কার্যক্রমকে কিন্তু স্পষ্ট করতে হবে। এই জন্য সরকারি নীতি কার্যক্রমকে কিন্তু একটু স্পষ্ট করে তোলে। স্পষ্ট যখন যেখানে অস্পষ্ট থাকবে সেখানে কিন্তু দুর্নীতি থাকবে, সেখানে অস্বচ্ছতা থাকবে। সেই জন্য সরকারি নীতি যে কোনো কার্যক্রমকে কিন্তু স্পষ্ট করে তোলে। তাহলে আমরা এগুলো দেখলাম যে জননীতির এগুলো সাধারণ কিছু বৈশিষ্ট্য। এরপর তোমরা দেখেছো যে আমাদের আলোচনায় কিন্তু জননীতির বিষয়বস্তুটা আছে, সেই বিষয়বস্তু আমরা আলোচনা করব। তোমরা দেখো জননীতির বিষয়বস্তু কিন্তু বিস্তৃত। জননীতি কোনো ক্ষুদ্র ইস্যু থেকে শুরু করে যুদ্ধ ঘোষণার মতো জাতীয় ইস্যু পর্যন্ত বিস্তৃত। তবে অধিকাংশ নীতি জাতীয় উন্নয়ন সম্পর্কিত আর্থ-সামাজিক ইস্যুর সাথে জড়িত। কাজেই জননীতির বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আমাদের আবশ্যক। তাহলে আমরা জননীতির বিষয়বস্তুটা আমরা একটু দেখি যে কি কি বিষয়। আইনসভা। তোমরা জানো যে যখন জননীতি প্রণীত হয় সেটা কিন্তু আইনসভার মাধ্যমেই হতে হয়। আইন সময় আমাদের দেশে যখন সাধারণ নির্বাচন হয়, সাধারণ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে। তারপর তারা নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির আলোকে কিন্তু নীতি তৈরি করে। আর সেই নীতিটা কিন্তু প্রথমে শুরু হয় কিন্তু আইনসভা থেকে। আইনসভা থেকে সেই নীতিটা পাশ করার পরে আস্তে আস্তে তার পরবর্তী অনেকগুলো পদক্ষেপ আছে। তার মানে আইনসভা যে নীতি তৈরি করে প্রথম পদক্ষেপ, এটা কিন্তু জননীতি পড়লে আমরা এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার জানতে পারবো যে আইনসভাই হচ্ছে মূল বিষয়বস্তু, যে আইনসভা কিভাবে জননীতি প্রণয়নে সহায়তা করে। এরপরে তো নির্বাহী বিভাগ। আইনসভা নীতি প্রণয়ন করে দিল, তাহলে এটা বাস্তবায়ন কি করবে? এর বাস্তবায়ন কিন্তু করবে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের অধীনে রাজনৈতিক অরাজনৈতিক লোক থাকে। রাজনৈতিক মানে আমাদের মন্ত্রী মহোদয়, এমপি সাহেবরা রাজনৈতিক লোক, কিন্তু আর প্রশাসনে যে বিভিন্ন স্তরের লোক আছে, ফিল্ড পর্যায়ে বলো, কেন্দ্রীয় প্রশাসন বলো, এরা কিন্তু নির্বাহী বিভাগের সাথে সমন্বয় করে কাজ করে। তার মানে
আইনসভায় জননীতি প্রণীত হয় আর সেটা বাস্তবায়ন করে কিন্তু নির্বাহী বিভাগ। এগুলো আমরা জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এরপরে বিচার বিভাগ। আমরা যখন দেশের নীতি আইন জননীতি তৈরি হয় সেটা আইন সিদ্ধ কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের। যদি আইনের আলোকে জননীতি প্রণীত না হয়ে থাকে, অস্বচ্ছ প্রক্রিয়া জননীতি তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু আইন বিভাগ এখানে মতামত দিতে পারে। এরপরে দেখো সরকারি বেসরকারি খাত। তোমরা জানো আমাদের দেশ কিন্তু মিশ্র অর্থনীতির দেশ। এখানে সরকারি খাত বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করে। সরকারি খাত মানে যে কাজগুলো, যে প্রতিষ্ঠানগুলো সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় সেটা সরকারি খাত। যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে বেসরকারি খাত। সরকারি খাতের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা, আর বেসরকারি খাতের মূল উদ্দেশ্য লক্ষ্য কিন্তু তাদের মুনাফা অর্জন করা। তাহলে এই বিষয়গুলো কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যে এই খাতগুলো কিভাবে কাজ করবে, দুটো খাতের সংমিশ্রণ কিভাবে হয়, দুটো খাতের কিন্তু মূল লক্ষ্য যে বেসরকারি খাত মূল লক্ষ্য তাদের মুনাফা অর্জন ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে জনকল্যাণও কিন্তু তারা করে, এবং সেটা কিন্তু আমরা জননীতি পাঠিয়ে আমরা বিষয়গুলো জানতে পারবো। এরপরে নীতি প্রণয়ন। নীতি প্রণয়ন তোমরা জানো যে নীতি কিভাবে প্রণীত হয়, যে জনগণের কল্যাণে কিন্তু নীতি প্রণয়ন হয়। সেই নীতি প্রণয়ন হওয়ার পরে আস্তে আস্তে সেটা বিশ্লেষণ হয়, বিশ্লেষণ পর থেকে বাস্তবায়ন হয়। অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমরা পর্যায়ক্রমে শিখব, কিন্তু নীতি প্রণয়ন কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এরপর নীতি বাস্তবায়ন। নীতি প্রণীত হওয়ার সাথে সাথে কিন্তু বাস্তবায়ন হয় না, এরপর বিশ্লেষণ হয়, কি কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান করতে হয়, তারপর আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যায়। এরপর দেখো নীতি বিশ্লেষণ ও মূল্যায়ন। ওই যে নীতি প্রণয়ন হওয়ার পর নীতি বিশ্লেষণ করলো, বিশ্লেষণ মানে কিন্তু সার্বিক একটা প্রক্রিয়া। বিশ্লেষণ বলতে যে নীতি প্রক্রিয়া বিভিন্ন উপাদান, ধ্যান ধারণা, স্তর, বিন্যাস প্রভৃতির ব্যাখ্যা করা, এই ব্যাখ্যাটাই হচ্ছে বিশ্লেষণ। আর তাহলে মূল্যায়ন কি? মূল্যায়ন কিন্তু এইরকমই যে যখন যে কাজটা হয়েছে সেটা যথার্থ হয়েছে কিনা সেটা বিশ্লেষণের পরে কিন্তু মূল্যায়নের দিকে ধাবিত হয়। রাজনৈতিক দলের উদ্দেশ্য ও মতাদর্শ। যখন নীতি তৈরি হয় তখন কিন্তু দেখবা যে দল ক্ষমতায় থাকে সেই দলের নীতি আদর্শের ভিত্তিতে কিন্তু সরকারি দল জননীতি তৈরি করে। সেই দলের আদর্শ কি, মতাদর্শ কি, সেগুলো কিন্তু বাস্তবায়ন করে, সেটা জনগণের মাঝে সে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। সে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কিন্তু নীতি প্রণয়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে সেই নীতি প্রণয়ন কিন্তু সরকারি দলের আদর্শ, উদ্দেশ্য এগুলো প্রতিফলিত হয়। এরপর দেখো নৈতিকতার চর্চা। যখন নীতি প্রণীত হয় অবশ্যই এখানে নৈতিকতার বিষয় কিন্তু জড়িত। নৈতিকতা বলতে আমরা বুঝি যে হয়তো খুব স্বচ্ছভাবে কাজ করা, বিষয়টা শুধু এরকমই না। নৈতিকতা বলতে এখানে আমরা বুঝিয়েছি যে এটা করার কর্তৃত্ব, বৈধ ক্ষমতা তার আছে কিনা। নীতি প্রণয়ন হবে প্রথমে আইনসভায়। সে আইনসভায় যখন নীতি প্রণীত হয়, যারা আইনসভায় নীতি প্রণয়ন করবে তাদের কিন্তু নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা জনগণের যেন সমর্থনের ভিত্তিতে যারা ক্ষমতায় এসছে সেই সমর্থনের ভিত্তিতেই কিন্তু স্বচ্ছভাবে কাজগুলো করতে হবে, নৈতিকতার ভিত্তিতে। এরপর সমস্যা নির্ণয় ও আলোচ্যসূচি নির্ধারণ। তোমরা দেখো যে আমাদের দেশে অনেক সমস্যা আছে, সব সমস্যা কিন্তু সরকারের কাছে পৌঁছায় না। যে সমস্যাগুলো সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছায় সেগুলো কিন্তু আলোচ্যসূচি আকারে লিপিবদ্ধ হয়। লিপিবদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সেটাকে বাস্তবায়ন করা হয়। তার মানে সমস্যা নির্ণয়, আলোচ্যসূচি নির্ধারণ কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এরপর পরিবহন ও যোগাযোগ। আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন আছে, রেলপথ, সড়কপথ, আকাশপথ। তোমাদের জননীতি যখন তৈরি করা হয়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা এই দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কোন পথটাকে গুরুত্ব দিতে হবে, কোন পথে কোন জিনিসগুলো পরিবহন করতে হবে, এই সব বিষয় কিন্তু আমাদের নীতির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই জন্য জননীতি যখন প্রণীত হয় তখন কিন্তু এই পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে আছে এখানে। এরপর দেখো প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ। আমাদের দেশে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশ শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই কিন্তু হবে না। প্রাকৃতিক সম্পদ কিন্তু যথাযথভাবে সেটাকে আহরণ করতে হবে আর সেটা কিন্তু কাজে লাগাতে হবে। আর সেজন্য কি দরকার? পরিবেশ লাগবে। পরিবেশটা কিরকম? যে পরিবেশটা স্ট্যাবল থাকতে হবে। একটা অস্থিতিশীল পরিবেশ কিন্তু উন্নয়নের জন্য সমস্যা, জননীতি তৈরি করতে সমস্যা, জননীতি বাস্তবায়ন করতে কিন্তু সমস্যা।
তাহলে প্রাকৃতিক সম্পদের কিন্তু স্বচ্ছ ব্যবহার করতে হবে, সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করতে হবে, এবং দেশের প্রয়োজনে যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে সেটা রপ্তানি করতে হবে। কিন্তু আমি দেশের প্রয়োজনই মেটাতে পারি না, তাহলে কিন্তু রপ্তানির দিকে আমাকে যাওয়া ঠিক হবে না। আর পরিবেশটা হচ্ছে স্ট্যাবল একটা পরিবেশ কিন্তু থাকে, যেটা জননীতির একটি বিষয়বস্তু। এরপর থেকে সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার ধরন কি হবে? সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, যেরকম সরকারই হোক না কেন, সেই সরকার ব্যবস্থার আলোকে কিন্তু জননীতি প্রণীত হয়। তোমার সমাজতান্ত্রিক দেশের জননীতি তৈরির প্রক্রিয়া আর একটি গণতান্ত্রিক দেশের, মানে রাষ্ট্রপতি শাসিত বলো আর সংসদীয় সরকার বলো, যেই সরকারই বলো কেন, প্রত্যেক সরকার কিন্তু সেই দেশের সরকার ব্যবস্থার আলোকে কিন্তু জননীতি প্রণয়ন করে থাকে। তার বাজার ব্যবস্থা, তোমরা জানো যে বাজার ব্যবস্থার উপরে একটি দেশের অর্থনীতির সফলতা নির্ভর করে। বাজার ব্যবস্থা যদি সঠিক থাকে, যদি এখানে যদি শুধু মুনাফা অর্জনের জন্য বাজার তৈরি না হয়, বাজারের অনেক শ্রেণী বিভাগ আছে, আমরা এরপরে বাজার যখন আলোচনা করব তখন জানবো যে অনেক ধরনের বাজার আছে, কিন্তু বাজার ব্যবস্থার সঠিক বাজার ব্যবস্থার উপরে কিন্তু একটি দেশের উন্নয়ন নির্ভর করে। যেমন আমাদের দেশে করোনাকালীন সময় তোমরা দেখেছো যে অনেক জায়গায় কাঁচামাল নষ্ট হয়ে গেছে, পরিবহনের কারণে কিন্তু জায়গা মতো নেওয়া সম্ভব হয়নি, ফলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে সরকার চেষ্টা করেছেন বিভিন্ন প্রক্রিয়ায়, রেলপথ থেকে শুরু করে প্রশাসনের লোকও সাহায্য করেছেন, যে বাজার ব্যবস্থা কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তারপর সিদ্ধান্ত গ্রহণ। জননীতি তৈরি করলে হবে না, জননীতির মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকতে হবে যে সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হবে। শুধু জননীতি তৈরি করে দিলে আমার হয়ে গেল, বিষয়টা তা না। মানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো কিন্তু জননীতির মধ্যেই আছে। শিক্ষণ। তবে শিক্ষণ কি? অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে স্থায়ী পরিবর্তন হয় সেটা শিক্ষণ। তার মানে অভিজ্ঞতা আর অনুশীলন, এর ফলে আচরণে যদি কোনো পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন, তাহলে শিক্ষণ হবে। এই শিক্ষণটা কিন্তু জননীতির একটি অংশ, কারণ জননীতি যখন পরিণত হয় এই শিক্ষণের উপর কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়। এরপর দেখো স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য খাত তোমরা দেখেছো যে স্বাস্থ্য খাতের অবস্থা খুব ভালো তা না, আবার যে খুব খারাপ তাও বলো না। আমাদের দেশের এই আমরা উন্নয়নশীল দেশের পথে যাচ্ছি, কিন্তু আমাদের স্বাস্থ্য অবস্থা যেরকম হওয়ার কথা ছিল তা কিন্তু না, আরো ভালো হওয়ার কথা ছিল। আমাদের অনেক ডাক্তার মারা গেছেন, অনেক মানুষ মারা যাচ্ছে, যদিও আস্তে আস্তে আশা করি খুব তাড়াতাড়ি আমরা আলোর পথে ফিরে আসবো। কিন্তু এই স্বাস্থ্য খাত বা স্বাস্থ্য অবস্থা কিন্তু জননীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, সে দেশের মানুষ কিন্তু রোগ জীবাণুতেও কম আক্রান্ত হয়, রোগ জীবাণুতে আক্রান্ত হলে দ্রুত সুস্থ হয়। একটা অসুস্থ মানুষ মানেই কিন্তু সে দীর্ঘদিন ধরে ইনঅ্যাক্টিভ থাকা, কাজকর্ম থেকে দূরে থাকা। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু জননীতি তৈরির একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জনকল্যাণ। সরকারের মূল কাজ কিন্তু জনকল্যাণ সাধন করা। সেই জনকল্যাণটা কি হবে? আমি যে কোনো প্রক্রিয়া জনকল্যাণ করলে কিন্তু হবে না, একটা সঠিক প্রক্রিয়ায় করতে হবে। যেমন আমরা যখন নীতি তৈরি করি, সেই নীতিতে কিন্তু উল্লেখ থাকে জনকল্যাণটা কীভাবে হবে। সঠিক পথে স্বচ্ছতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত থেকে জনকল্যাণ করতে হবে। এরপর আছে উৎপাদন ও বন্টন ব্যবস্থা। শুধু উৎপাদন করলাম কিন্তু বন্টনের সুব্যবস্থা নাই। বন্টন কাকে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু জননীতির বিষয়বস্তু। যে শুধু উৎপাদন না, উৎপাদন এবং বন্টন ব্যবস্থা দুটোই কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়। যে উৎপাদন করব, কি উৎপাদন করব, কাদের জন্য করব, কি পরিমাণ করব, সেই উৎপাদিত পণ্য কিভাবে বন্টন করব, কোন শ্রেণীর মধ্যে বন্টন করব, সব কিন্তু থাকে। তোমরা দেখবে যে আমাদের বন্টন ব্যবস্থা এরকম যে অল্প অল্প লোকের হাতে বেশি সম্পদ হয়ে গেছে, আর বেশি লোকের কাছে কম সম্পদ। এই যে বন্টন ব্যবস্থার যে দুর্বলতা, অথবা যারা সারাদিন কাজ করছে এমন লোক আছে, তোমরা জানো যে 3 বেলা হয়তো ঠিক মতো খেতেই পারে না। আবার অনেকে আছে যে সে এমন ব্যয় করে যার অকারণে অপচয় করে। তাহলে উৎপাদন আর বন্টনের বৈষম্যের কারণে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। তাহলে জননীতির কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা। এবার দেখো অর্থ ব্যবস্থা। এটা দেশে অর্থ ব্যবস্থা কেমন হবে? যেরকমই হোক না কেন, সে যেরকম দেশই হোক না, হোক সমাজতান্ত্রিক, হোক গণতান্ত্রিক, হোক মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু মিশ্র। এখানে সব সরকারি বেসরকারি ব্যক্তি সবাই কিন্তু অংশগ্রহণ করে এবং যৌথভাবে আছে। যৌথভাবে সরকার বেসরকারি প্রতিষ্ঠান একত্রিত হয়ে কিন্তু কাজগুলো করে। তাহলে জননীতির বিষয়বস্তু কিন্তু অর্থব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সঠিক অর্থব্যবস্থায় কিন্তু একটি দেশের অর্থনীতিকে স্ট্রং করতে সহায়তা করে।
নীতি নির্ধারণে প্রস্তাবনা তৈরি। তোমরা জানো যে একটা নীতি নির্ধারণে আগে একটা প্রস্তাব করতে হয়, প্রস্তাবনা করতে হয়। সেই প্রস্তাবনা তৈরির পরে কিন্তু নীতি নির্ধারণের দিকে যায়। হঠাৎ করে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে নীতি তৈরি করে দিলেন, বিষয়টা এরকম না। এই প্রস্তাবনাগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে আসে। অনেকগুলো সংস্থা আমাদের দেশে আছে, দাতা সংস্থা বলো, বিভিন্ন এনজিও বা বেসরকারি সংস্থা বলো, বিভিন্ন জায়গাতে কিন্তু প্রস্তাবনা আসে। সেই প্রস্তাবনা এসে তারপরে কিন্তু সেই প্রস্তাবনাকে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের দেশে নীতি নির্ধারণের দিকে আগাতে হয়। কর্মকর্তা কর্মচারী প্রশাসন, এখানে আমাদের দেশে দেখবা যে কর্মকর্তা কর্মচারী প্রশাসন আছে। মানে কি, কর্মকর্তারা কিভাবে চলবে, কর্মচারীরা কিভাবে চলবে, তাদের বেতন থেকে শুরু করে কার কি দায়িত্ব কর্তব্য বন্টন, সবকিছু কিন্তু আছে। এই বিষয়গুলো কিন্তু জননীতির বিষয়বস্তু, যে এই প্রশাসনটা কিভাবে মানে কর্মকর্তারা একটা চেইন অফ কমান্ডে কিন্তু এরা কাজ করে। মন্ত্রীর অধীনে সচিব আছে, সচিবের অধীনে তার অধস্তনরা আছে, মাঠ প্রশাসন আছে, কেন্দ্রীয় প্রশাসন আছে। তার মানে এই প্রশাসনিক বিষয়গুলো কিন্তু জননীতির অন্তর্ভুক্ত। যে এগুলো মূল যখন জননীতি আমরা পড়বো, দেখবা যে এই বিষয়গুলো একটি চ্যাপ্টার আকারে আছে, যে কর্মকর্তা কর্মচারী প্রশাসন। এরপর দেখো পরিকল্পনা প্রণয়ন আর প্রকল্প প্রণয়ন। একটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে প্রকল্প, প্রজেক্ট। পরিকল্পনা প্রণয়নের সাথে সাথে কিছু প্রকল্প করা হয়। জাতীয় প্রকল্প হতে পারে, আঞ্চলিক প্রকল্প হতে পারে। তোমরা একটা জিনিস দেখো যে আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে, এটা কিন্তু বিরাট একটা প্রকল্প, জাতীয় প্রকল্প এটা। তাহলে পরিকল্পনা প্রণয়নও হয়, আবার প্রকল্প প্রণয়নও হয়। এটা কিন্তু জননীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যে পরিকল্পনা প্রণয়ন কিভাবে হবে, প্রকল্প প্রণয়ন কিভাবে হবে, এই বিষয়গুলো। সরি। বস্তুগত ও অবস্তুগত উপাদানের উৎপাদন পর্যবেক্ষণ। বস্তুগত উপাদান কি আর অবস্তুগত উপাদান কি? বস্তুগত মানে যা দৃশ্যমান, চেয়ার টেবিল কাঠ, এগুলো কিন্তু দেখা যায়। কিন্তু সেবা, এটা কি দেখা যায়? শিক্ষা, এটা কি দেখা যায়? দেখা যায় না। তার মানে এই যে উপাদানগুলো, বস্তুগত উপাদান আর অবস্তুগত উপাদান, এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করে জননীতি। বা এই জননীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কিন্তু বস্তুগত আর অবস্তুগত উপাদান। কারণ কিছু জিনিস আছে দেখা যায়, দেখলে বোঝা যায় যে চেয়ারটা ভালো না, বিল্ডিংটা ভালো, কিন্তু কিছু জিনিস কিন্তু দেখা যায় না। যেমন আমাদের দেশের স্বাস্থ্য খাতের ভিতরে কি অবস্থা ছিল, এটা কিন্তু দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। আমাদের শিক্ষার কি অবস্থা, এটা কিন্তু পরীক্ষায় না বসলে বোঝা যায় না ছাত্রের কি অবস্থা। ছাত্রকে দেখা যায় সে হলো বস্তুগত হতে পারে, কিন্তু ছাত্রের ভিতরে যে কি শিক্ষা আছে সেটা কিন্তু অবস্তুগত, দেখা যায় না। যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা অবস্তুগত। আর যেটা দেখা যায়, ছোঁয়া যায়, দৃশ্যমান যেটা, সেটা কিন্তু অবস্তুগত। এগুলো কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সামরিক বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ। তোমরা জানো যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বা বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য সামরিক বাহিনী দরকার। কিন্তু সেই সামরিক বাহিনীর ভূমিকা কিরকম হবে, তার কার্যক্রম কেমন হবে, এটা কিন্তু জননীতিতে এর বিস্তৃত আলোচনা থাকে। কারণ সামরিক বাহিনী আমাদের দেশে, তোমরা জানো যে এখন আমাদের দেশের সামরিক বাহিনী উন্নয়নের সাথে সম্পৃক্ত, দেশের কল্যাণে। দেখো করোনাকালীন সময় সেনাবাহিনীর লোকগুলো অনেক পরিশ্রম করছে, গরিব মানুষের ধারে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের খাবার সেবা পৌঁছে দিছে। কিন্তু একটা সময় কিন্তু ছিল এই সেনাবাহিনী অবৈধ ক্ষমতায় এসছে, রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে। কিন্তু এই যে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ, এটা কিন্তু জননীতির একটি বিষয়বস্তু। কারণ জননীতি যখন প্রণীত হয় তখন কিন্তু এই বিষয়গুলো থাকে, যে সেনাবাহিনীর কার্যক্রম কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আসবে নাকি তাদের কাজের মধ্যেই থাকবে। এখন দেখবো সেনাবাহিনী কিন্তু ইতিবাচক ভাবেই আছে, তারা দেশের কল্যাণে তারা কাজ করছে। অর্থের তারল্য ও গতিশীলতা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ। অর্থের তারল্য, অর্থ যদি গতিশীল না হয় তাহলে কিন্তু উন্নয়ন স্থবির হয়। আমার অনেক টাকা আছে, আমি সেই টাকা যদি শুধু নিজের ঘরের সিন্ধুকে রাখি, আলমারিতে আটকে রাখি, তাহলে কিন্তু এই অর্থ গতিশীল থাকলো না। ব্যাংকে টাকা নাই, আমার ঘরে টাকা ভর্তি, তাহলে কিন্তু হবে না। তারল্য থাকতে হবে যেন অর্থের সংকট না হয়। আর সেই তারল্য কিন্তু গতিশীল হতে হবে। এক জায়গায় শুধু আমি জমা করলাম হবে না, আবার আমি টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করলাম, সেটাও কিন্তু হবে না। তার মানে অর্থের তারল্য, গতিশীলতা পর্যবেক্ষণ এবং এর দুটোর সিদ্ধান্ত গ্রহণ, এটা কিন্তু আমাদের জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আইনের শাসন রক্ষা ও সিদ্ধান্ত গ্রহণ। আইনের শাসন কি?
আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সেই একেবারে চৌকিদার পর্যন্ত সবাই কিন্তু একই আইনের অধীনে। একজন মন্ত্রী আইনের ঊর্ধ্বে নয়, একজন জাতীয় সংসদ সদস্য আইনের ঊর্ধ্বে নয়, একজন সচিব আইনের ঊর্ধ্বে নয়। তাহলে আইনের শাসন কি? আইনের দৃষ্টিতে সমতা, মানে সবকিছু আইনের আলোকে, আইনের বাইরে কিছু হবে না। তাহলে আইনের শাসন রক্ষা এবং এই আলোকে সিদ্ধান্ত গ্রহণ, এটা একটা জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। নির্বাচন ও নির্বাচক মণ্ডলীর মধ্যে সমন্বয় সাধন। জননীতি কি করে? জননীতি আলোচ্য সূচির মধ্যে নির্বাচন আর নির্বাচক মণ্ডলী। নির্বাচন কি? একটা প্রক্রিয়া, 5 বছর পর আমাদের দেশে নির্বাচন হয়, তোমরা জানো। আর নির্বাচক মণ্ডলী কি? যারা ভোটার, এদের মধ্যে সমন্বয় করে, মানে সমন্বয় মানে মেল বন্ধন তৈরি করে, সেতু বন্ধন তৈরি করে জননীতি। আমাদের দেশের নীতিগুলো এমনভাবে তৈরি করা যে নির্বাচন হবে, নির্বাচনে জনগণ ভোট দেবে, ভোট দেওয়ার পর প্রতিনিধি তৈরি হবে, এবং এই যে যারা ভোট দিল তারা কিন্তু সরকারের একটা অংশ হয়ে গেল। এদের তাহলে সরকারের সাথে এই জনগণের যে সমন্বয়, যদি সমন্বয় না থাকে, সারাক্ষণ যদি শুধু সরকারের সমালোচনা করি, সরকারের নেগেটিভ জিনিসগুলো উত্থাপন করি, শুধু নেগেটিভ বিষয়গুলো সরকারের সমালোচনা করি, রাষ্ট্র সম্পদ ধ্বংস করি, ক্ষতি করি, তাহলে কিন্তু উন্নয়ন হবে না। তার একটা মেল বন্ধন। সরকার মানে কি? আমরা সবাই সরকার, আমরা সবাই সরকার। তাহলে যার যেখানে যে অবস্থান সেখানে থেকে কিন্তু সমন্বয় করেই কাজ করতে হবে। এই জন্য জননীতি কিন্তু নির্বাচন আর নির্বাচক মণ্ডলী এর মধ্যে সমন্বয় সাধন করে। এই সমন্বয় সাধন করেই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ। জননীতি কিন্তু প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। প্রশাসনিক জবাবদিহিতা কি? প্রশাসনের যে কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলো স্বচ্ছ হয়। এখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, লাল ফিতের দৌরাত্ম্য থাকবে না। কোনো একটা কাজ দীর্ঘদিন আটকে রাখবা শুধু অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই, সেটা হবে না। এটা জবাবদিহিতা থাকতে হবে। তোমরা জানো যে একজন আমাদের প্রশাসনে যদি বলি সচিব সর্বোচ্চ ব্যক্তি, এটা হচ্ছে অরাজনৈতিক অংশের, রাজনৈতিক অংশের মন্ত্রীর পর প্রধানমন্ত্রী, তারপরে মহামান্য রাষ্ট্রপতি। তাহলে জবাবদিহিতা কি? একজন সচিব কার কাছে জবাবদিহি করবে? মন্ত্রীর কাছে। মন্ত্রী কার কাছে জবাবদিহি করবে? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করবে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কার কাছে জবাবদিহি করবে? দেশের জনগণের কাছে। জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে প্রশাসনিক জবাবদিহিতা যদি না থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। একজন প্রশাসক, সে অনেক সিনিয়র ব্যক্তি, সে যা খুশি তাই করতে পারে না, তা কিন্তু জবাবদিহি করতে হয়। এই জবাবদিহিতা যদি না থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন কিন্তু ব্যাহত হবে। এরপরে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা। এটা পর্যালোচনা মানে রাজনৈতিক লোকগুলো কি কাজ করছে, প্রশাসনিক লোকগুলো কি কাজ করছে, তাদের যে কাজের যে পর্যালোচনা, সেটা কিন্তু জননীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। যে শুধু তারা যে কাজ করছে শেষ তা না, বিষয়টা তা না, তাদের কার্যক্রমকে কিন্তু পর্যালোচনা করতে হবে। যদি সঠিক হয় ওকে, সঠিক না হলে তাদের শোধরাতে হবে, তাদের সঠিক পথে আসতে হবে। তাহলে আমরা জননীতির বিষয়বস্তু আমরা জানলাম। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু কথা বলে নিই যে আমরা আলোচনা খুব বেশি কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ আমাদের কিন্তু একটা ক্লাসের লিমিটেশনস আছে, যে নির্দিষ্ট সংখ্যক ক্লাসে আমাদের কোর্সটাকে শেষ করতে হবে। যদি আমরা ডিটেলস অনেক ভিতরে আলোচনা করি তাহলে কিন্তু আমরা কোর্সটাকে শেষ করতে পারবো না। তোমরা জানো দেশের এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় মহৎ উদ্যোগ নিয়েছেন, যে কারণে কিন্তু আমাদের এই কোর্সগুলো শুরু করা। তাহলে আমরা জানলাম নীতি কি, জননীতি কি, জননীতির বিষয়বস্তু। তাহলে এবার আমরা জানো জননীতির প্রয়োজনীয়তা বা ভূমিকা বা গুরুত্ব বা উপযোগিতা। একই জিনিস, বিষয়গুলো একই জিনিস। আমরা এখন দেখো যে জননীতির প্রয়োজনীয়তাটা কি বা ভূমিকাটা কি। একটি দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য জননীতির গুরুত্ব অপরিসীম। তাহলে জননীতি গুরুত্বগুলো আমরা জানি। 1 নম্বরে প্রশাসনিক গতিশীলতা সৃষ্টি। প্রশাসনিক গতিশীলতা সৃষ্টির জন্য কিন্তু জননীতির প্রয়োজন আছে, কারণ জননীতি যখন প্রণীত হয় প্রশাসনিক প্রক্রিয়ায় কিন্তু সেই জননীতি কিন্তু বাস্তবায়ন হয়। তাহলে যদি প্রশাসন যদি গতিশীল না হয় তাহলে কিন্তু জননীতি কিন্তু বাস্তবায়িত হবে না। গতিশীলতা জিনিসটা কি? গতিশীলতা মানে সঠিক সময় সঠিক কাজটা করা, কোনো কাজ থেমে থাকবে না। তোমরা জানো যে করোনার জন্য কিন্তু সবকিছু কিন্তু বন্ধ নাই, সবকিছু কিন্তু সঠিকভাবেই চলছে।
তারপরে আমাদের দেশে কিন্তু অনেক ব্যাহত হয়েছে। আশা করি এটা খুব দ্রুতই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে প্রশাসনিক গতিশীলতা না থাকলে কিন্তু উন্নয়ন হবে না। শুধু জননীতি তৈরি করলে হবে না, জননীতি বাস্তবে রূপ দিতে হবে। আর জননীতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু প্রশাসনিক গতিশীলতা থাকতে হবে। এই জন্য প্রশাসনিক গতিশীলতা সৃষ্টি কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রয়োজনীয়তা। রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা। সরকার যে ক্ষমতায় এসছে তাদের কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসছে। প্রত্যেক দল সেই অনুপাতে জনগণের কাছে তাদের নির্বাচনী ওয়াদা করেছে। সেই নির্বাচনী ওয়াদার আলোকে জনগণ তাকে নির্বাচিত করেছে। যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে সে ক্ষমতায় বসছে। কিন্তু সে যখন ক্ষমতায় বসবে সে কিন্তু তার দলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য নীতি প্রণয়ন করবে। তাহলে জননীতি ওইভাবে তৈরি হবে। তাহলে জননীতি পরিস্থিতি কিন্তু এই আলোচ্য সূচিতে রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে একটি দেশের জীবনযাত্রার মান উন্নয়ন, প্রবৃদ্ধি, সবকিছু, মাথাপিছু আয়, সবকিছুর উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, আমার ক্রয় ক্ষমতা বাড়বে, আমার মাথাপিছু আয় বাড়বে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, আমি যে আয় করি সে আয় দিয়ে আমার সংসার চলবে, কিছু সঞ্চয় করব। তার মানে সার্বিক দেশের সার্বিক উন্নয়নই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়ন কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা কি? আমাদের দেশে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের দেশে কিন্তু অনেক বয়স্ক লোক আছে, তারা বয়স্ক ভাতা পায়। বিধবারা আছে, বিধবা ভাতা পায়। যারা রিটায়ারমেন্টে যায় তারা একটা রিটায়ারমেন্টের পর সরকারের বিশাল একটা সুযোগ সুবিধা পায়। এগুলো কিন্তু আবার দেখো অনেকের সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, এগুলো প্রত্যেকটা কিন্তু সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এগুলো সমাজকে নিরাপত্তা দেয়। সমাজের কিছু অংশ আছে, একজন অফিসার যখন রিটায়ারমেন্টে যায় তখন কিন্তু সে আর কর্মক্ষম থাকে না, তার কিন্তু অনেক বয়স হয়ে যায়, তার শরীর আগের মতো সাপোর্ট করে না, তখন সে চলবে কীভাবে? সেগুলো দেখবার সে কিন্তু ওই সঞ্চয়পত্র কিনে রাখে। সঞ্চয়পত্র কিনে রাখে, ওখান থেকে কিছু প্রফিট হয়, সেভাবে সে কিন্তু তার সংসারটা চলে। এই সামাজিক নিরাপত্তা কিন্তু সরকার প্রদান করে এবং জননীতিতে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার। আমাদের দেশে কিন্তু অনেক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, পেট্রোলিয়াম আছে আমাদের দেশে, অনেক ধরনের খনিজ পদার্থ আছে। এগুলোতে আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারি, তার ব্যবহার করতে পারি, স্বচ্ছভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। তাহলে এই প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ উত্তোলন করতে হবে এবং এটা কিন্তু সর্বোচ্চ ব্যবহার। এটা কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি। মানে জননীতি কিন্তু এক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে, যে প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য। রাষ্ট্রীয় সমস্যার সমাধান। আমাদের উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্রের মধ্যে অনেক সমস্যা থাকে। রাষ্ট্রীয় সমস্যা কি? দুর্নীতি, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় সমস্যা। শিক্ষার হার কম, রাষ্ট্রীয় সমস্যা। মাথাপিছু আয় কম, রাষ্ট্রীয় সমস্যা। সরকার অবৈধভাবে ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় সমস্যা। আমাদের দেশে অনেক রকমের নির্বাচন হয়, যদি নির্বাচন সুষ্ঠু না হয়, সঠিক প্রক্রিয়া না হয়, আমাদের দেশে এর আগে অনেক নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ, এটা কিন্তু একটা রাষ্ট্রের একটা সমস্যা। তাহলে এই সমস্যাগুলো কিন্তু জননীতি এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধানের পথ বাতলিয়ে দেয়। তাহলে এই রাষ্ট্রীয় সমস্যার সমাধান কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি। রাষ্ট্রীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষা। অখণ্ডতা আর ঐক্য। আমাদের দেশে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলই তার দলের মতাদর্শ নিয়ে কাজ করবে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজন যখন হবে, দেশের প্রয়োজন যখন হবে, জনগণের কল্যাণের প্রয়োজন যখন হবে, তখন কিন্তু তাকে ঐক্যে আসতেই হবে। আমাদের দেশ একটাই, বাংলাদেশ, এই অখণ্ডতা আমাদের ধরে রাখতে হবে। আমি বহিঃশত্রু আক্রমণ করলো আর আমি আমার দেশের মধ্যেই সে আমার যার যার দলের মতাদর্শ নিয়ে ব্যস্ত থাকলাম, বিষয়টা কিন্তু সেরকম না। আমার রাষ্ট্রের মধ্যে ঐক্যে থাকতে হবে, অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের মধ্যে এরকম সংকল্প থাকতে হবে, তাহলে তো দেশটা এগিয়ে যাবে। আর এগুলো কিন্তু জননীতির খুব গুরুত্বপূর্ণ একটা আলোচ্য সূচি। রাষ্ট্রীয় নিরাপত্তা। রাষ্ট্রীয় নিরাপত্তা কিভাবে আসে? আমাদের দেশে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিমান বাহিনী আছে, এরা কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে।
একটা দেশ যদি সঠিক প্রক্রিয়ায় চলে তার নিরাপত্তা কিন্তু সমস্যা হয় না, কিন্তু একটা দেশ শুধু ভালো হইলে হবে না, তার আশেপাশের প্রতিবেশ, সারা বিশ্ব রাজনীতি সবকিছু কিন্তু এর সাথে সম্পৃক্ত। সে কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান কিন্তু জননীতির গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটা রাষ্ট্র যদি নিরাপদ না হয় তাহলে তার দেশের জনগণ নিরাপদ হবে না, তার দেশের সম্পদ নিরাপদ হবে না। এই জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা জননীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, আমাদের সমাজে কিন্তু অগ্রসর শ্রেণী আছে, অনগ্রসর শ্রেণী আছে। আমরা দেখবা যে একটা ছেলে অটিস্টিক হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, বা পার্বত্য এলাকার লোকগুলো অনেক কষ্টে কিন্তু জীবনযাপন করে, তারা কিন্তু অনগ্রসর। আমাদের দেশের আমাদের সমাজের নারীরাও কিন্তু অনগ্রসর। অনেক নারী এখনো পুরুষের তুলনায় নারীদের সমাজে চাকরি থেকে শুরু করে অর্থনৈতিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা খুবই লিমিটেড। তাদের উন্নয়ন করতে হবে, এটা কিন্তু জননীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এভাবেই আমাদের দেশে জননীতি প্রণীত হয় যে অনগ্রসর শ্রেণীর উন্নয়ন সাধন করার জন্য। সম্পদ ও সুযোগের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন থাকতে হবে, সুযোগের, যেখানে যে যোগ্য সেখানে যেন সে সুযোগ পায়, আর সম্পদ যে শ্রেণী যতটুকু দরকার সেই শ্রেণী যেন ততটুকুই পায়। এটা কিন্তু জননীতি এই বিষয়গুলো আলোচনা করে। প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শুধু দেশের উন্নয়নের সাথে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এদের কিন্তু উন্নয়ন করতে হবে। প্রতিষ্ঠান উন্নয়ন হলে কর্মীর উন্নয়ন হবে, কর্মীর উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু শুধু যে তার মুনাফা অর্জন করে তা না, তারা কিন্তু বিদেশে জিনিস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, আমাদের দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা এনে। তাহলে এই প্রাতিষ্ঠানিক উন্নয়ন কিন্তু আমাদের করতে হবে। আর জনগণের সেবা প্রদান, সবকিছুর ঊর্ধ্বে জনগণ সকল ক্ষমতার উৎস, তাদের কিন্তু সেবা দিতে হবে। স্বাস্থ্য সেবা বলো, চিকিৎসা সেবা বলো, শিক্ষা বলো, যত ধরনের সেবা আছে সব সেবা কিন্তু নিশ্চিত করতে হবে জনগণকে। সমন্বয় সাধন, আর যতগুলো কাজ আছে সমন্বয় সাধন করতে হবে, নইলে কিন্তু একটা রাস্তা কাজ হচ্ছে, একবার রাস্তা হয়ে গেল, পরের দিন এসে খোরাখুরি শুরু হলো, কি হবে? এখানে ওয়াসার লাইন বসবে। তারপরে আবার খোরাখুরি হলে কি হবে? এখানে গ্যাসের লাইন বসবে। এটা কিন্তু সমন্বয় না। সমান মানে একসাথে করে সুন্দর করে যেন হয়, দেশের উন্নয়ন হবে, মানুষের ভোগান্তি কম হবে। আর সময় উপযোগী, যে কাজটাই হবে করো না কেন সময় উপযোগী হতে হবে, সময়ের আলোকে সেই কাজগুলো করতে হবে, সময় যা ডিমান্ড করে সেভাবে কিন্তু কাজ করতে হবে। এরপর স্বাধীন রাষ্ট্রসমূহের বিকাশ, এই যে যখন ঔপনিবেশিক শক্তি দেশ থেকে চলে গেল, বিভিন্ন দেশের, আফ্রিকা, এশিয়া থেকে ডাচ, ওলন্দাজ, ব্রিটিশ, তার অনেক রাষ্ট্র এসছে, সে রাষ্ট্র কিন্তু এখন বিকাশ হচ্ছে। এই জন্য জননীতি কিন্তু আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে তার আলোচনা। একটি দেশ স্বয়ংসম্পূর্ণ নয়, তাকে কিন্তু বিদেশের সাথে নির্ভরশীল হতে হয়। আকাশপথ বলো, বিজ্ঞান প্রযুক্তি বলো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাকে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। তারপর আন্তর্জাতিক প্রশাসন ব্যবস্থা, যখন বিভিন্ন দেশের চুক্তি হয়, অর্থনৈতিক চুক্তি বলো, সামরিক চুক্তি বলো, এই বিষয়ে কিন্তু জননীতি আলোচনা করে। এরপর আন্তনির্ভরশীলতা, মানে আন্তনির্ভরশীলতা মানে প্রত্যেক ব্যক্তি কিন্তু একেবারে নিজে নিজেই নির্ভরশীল না। আন্তনির্ভরশীল মানে করতে হবে, তা সবাইকে যেন সবাই নিজের উপর নির্ভরশীল হয়, স্বয়ংসম্পূর্ণ হয়, সেই ব্যবস্থা কিন্তু জননীতি আলোচনা করে। সম্মতির উপর নির্ভরশীলতা, সম্মতি থাকতে হবে সব কাজে, কিন্তু সম্মতি যদি না থাকে তাহলে কিন্তু সেই কাজটা সঠিক হবে না। তারপর নেতৃত্বের পরিবর্তনশীলতা, শুধু নেতৃত্ব কিন্তু আঁকড়ে থাকলে হবে না, এর পরিবর্তন থাকতে হবে। এই পরিবর্তন হলেই কিন্তু নেতৃত্বের বিকাশ হবে। দীর্ঘদিন একই ব্যক্তি একই জায়গায় দীর্ঘদিন থাকলে কিন্তু সেটা কিন্তু বিকাশ হয় না। রাজনীতি ও প্রশাসনের সংমিশ্রণ, যখন কোনো দেশের উন্নয়ন হয় রাজনীতি আর প্রশাসনের মিশ্রণ হয়ে কিন্তু একসাথে হয়ে কিন্তু কাজগুলো হয়। শুধু রাজনৈতিক দল একসাথে কাজ করলে দেশের উন্নয়ন হবে না, প্রশাসন করলে হবে না, দুজনের কিন্তু সমন্বয় থাকতে হবে। আর প্রশাসনিক পেশাদারিত্ব থাকতে হবে, আমি যে কাজই করি সেটা আমার পেশা, এটা মাথায় রাখতে হবে। ওই পেশার নাম ভাঙিয়ে আমি যেন ব্যক্তিগতভাবে সুবিধা না নিতে পারি, সেই মানসিকতা আমাদের থাকতে হবে। তাহলে কি করতে হবে? এটা একটা পেশাদারিত্ব, এটা আমার পেশা, আমার কাজ হচ্ছে, সরকার আমাকে বেতন দেয়, জনগণের কল্যাণ সাধনে সরকার যে নির্দেশনা দেয় সে নির্দেশনা অনুপাতে আমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে জননীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সময় একদম শেষের দিকে এসেছি। তোমরা জানো আমাদের 40 মিনিটের ক্লাস, তো যদি তোমাদের আশা করি কিছুটা হলে তোমাদের উপকার হবে। আমরা পরবর্তী ক্লাসে বাকি ক্লাস নিব। তো এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে থাকো, খুব প্রয়োজন না হলে বাইরে বের হবে না। বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই কিছুক্ষণ পরপরই
সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবে, বাইরে থেকে আসলে অবশ্যই ভালো করে হাত মুখ ধোবে, আর অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।